চল চল ওদিকে যাই। না বাবা, ওদিকে আমি যাব না, মা জানলে খুব রাগ করবে। আরে ধুর, চাচি কি করে জানবে? আমরা সবাই মিলে একদিন বিকেল বেলা যাব। কিন্তু কি রে শান্তা, তুই কথা বলছিস না কেন? কি আর বলবো, যা বলার তা তো তোরাই বলছিস। যাকগে, আমি এবার আসি, বেশি দেরি হলে মা আবার রাগারাগি করবে। এই বলে শান্তা চলে গেল। ওদিকে রুহি বাড়ি ফিরতেই তার দাদি বলল, হ্যাঁ রে দিদি ভাই, দেখ তো ওই টেবিলের কাছে আমার লাঠিটা আছে কিনা। দাঁড়াও, এক্ষুনি এনে দিচ্ছি। রুহি লাঠিটা এনে দিতেই দাদি বলল, বুঝলি তো দিদি ভাই, আজকাল চোখেও ভালো দেখতে পাই না। বয়স হলে যে কত জ্বালা, তা শুধু বয়স হলেই বোঝা যায়। আচ্ছা দাদি, তোমাকে একটা প্রশ্ন করি? প্রশ্ন করবি কর, কত জিজ্ঞেস করা লাগছে কেন? না মানে, আচ্ছা মায়াবনে কেউ যায় না কেন বলো তো? রুহির কথাটা শুনেও তার দাদি না শোনার ভান করে বলল, তোর মা কোথায় রে দিদি ভাই? আজ বিকেল থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। মা তো রান্নাঘরে। এবার যা দেখি, আমি একটু শোবো। কিন্তু দাদি, তোমাকে যেই প্রশ্নটা করলাম তার তো উত্তর দিলে না। তোর অত কথা শুনে আমার কাজ নেই, সারাক্ষণ শুধু বকর বকর। দূর হ এখান থেকে, আমি একটু ঘুমাবো। যাহ বাবা, আমি আবার কি করলাম? আচ্ছা বেশ, যাচ্ছি চলে। এই বলে রুহি রাগ করে সেখান থেকে চলে গেল। না না মা, পাগল নাকি? তোমাকে না বলে ওখানে আমি জীবনেও যাব না। শোন সীমা, আমি তোকে আবারও বলছি, ওই মায়াবন অভিশপ্ত, ভুলেও ওখানে যাবি না। ওখানে যারা যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। কিন্তু মা। আর একটাও কথা বলবি না, যা পড়তে বস। পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ শুধু আজগুবি চিন্তা। এই বলে সেলিনা সেখান থেকে চলে গেল। পরদিন বিকেল হতেই সীমা, শান্তা, রুহি আবারও মাঠে খেলতে গেল। কি রে, তোদের মায়াবনে যাওয়ার কি হলো? আমি তো জানতাম তোদের কারোরই তো সাহস নেই। আর শোনো না, দাদিকে মায়াবনের কথা বলতেই কেমন যেন অদ্ভুত আচরণ করলো। ঠিক বলেছিস, আমার মাও খুব রেগে গেল, বলল মায়াবন নাকি অভিশপ্ত, ওখানে যারা যায় তারা নাকি আর কখনো ফিরে আসে না। তাহলে তো হয়েই গেল। না না, যে যাই বলুক, আমি তো মায়াবনে যাবই যাব। কি রে সীমা, তুই যাবি না? যেতে তো ইচ্ছে করে, কিন্তু ভয় হয়, গেলে যদি আমরাও তাদের মতো না ফিরতে পারি তাহলে কি হবে? আরে ধুর, এটা কি করে সম্ভব? শোন, এগুলো আমাদেরকে ভুল বোঝানোর জন্য বলে। শোন শান্তা, তোর মতো সাহস আমাদের নেই। বেশ, তাহলে আমি একাই যাব। না না, তোকে আমরা একা কিছুতেই যেতে দেব না। আজব কথা, নিজেরাও যাবি না আবার আমাকেও যেতে দিবি না, এটা কেমন কথা? আর যদি আমার সাথে যেতে চাস তাহলে আজই চল। কিন্তু যত সব ভিতর ডিম, কাউকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। এই বলে শান্তা যখনই পা বাড়ালো তখনই সীমা, রুহিও পেছন পেছন যেতে লাগলো। কি রে, আমার পেছনে আসছিস কেন? এখন ভয় হচ্ছে না? দেখ শান্তা, আর একটা কথাও বলবি না। সাহস মনে হয় শুধু তোর একারই আছে, আমার নেই। ঠিকই তো, চল দেখি কি হয়। এই বলে শান্তা, সীমা, রুহি যেতে লাগলো মায়াবনের দিকে। কিছু দূর এগোতেই তারা দেখলো তিনটে আলাদা আলাদা রাস্তা। হ্যাঁ রে শান্তা, এবার কি হবে? রাস্তা তো দেখছি তিনটে, কে কোন রাস্তায় যাব? ওরে বাবা, তোরা যেখানে যাবি আমিও সেখানেই যাব, আমি একা একা কোথাও যাব না। সীমার কথা শুনে শান্তা জোরে জোরে হাসতে লাগলো। সেই দেখে রুহি বলল, কি রে, এমন হো হো করে হাসছিস কেন?
হাসবো না? এইটুকু আসতেই তোদের দম ফুরিয়ে গেল। দেখ শান্তা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চল তো রুহি, আমরা ফিরে যাই। ওদের যাওয়ার ওরা একাই যাক। না না, ফিরে যাব কেন? এত দূর যখন এসেছি তখন এর শেষ আমি দেখেই যাব। চল শান্তা, আমি মাঝের রাস্তায় যাচ্ছি। এই তো বাঘের বাচ্চা। কি রে সীমা, তুই এখনো ফিরে যাবি? না, কেন ফিরে যাব? সাহস কি শুধু তোদের একার নাকি? আমারও আছে। বেশ, আমি ডানের রাস্তায় যাচ্ছি। তাহলে চল, আমি বামের রাস্তায় যাচ্ছি। সন্ধ্যার আগেই কিন্তু সবাই এখানে ফিরে আসবো। আর হ্যাঁ, যাই হয়ে যাক, কিছুতে ভয় পাবি না। ভয় পেলে কিন্তু সব শেষ। এই দেখ, আবার ভয় দেখাচ্ছে। দূর, ভাল লাগে না। আরে বাবা, আমি ভয় দেখালাম কোথায়? আমি তো সাহস দিলাম। আচ্ছা, এবার চল। এই বলে তিনজন তিন রাস্তায় ঢুকে গেল। ওরে বাবা, কি অন্ধকার! এই শান্তার জন্য আসলাম, না হলে জীবনেও আসতাম না। ভয় আমার গা শিউরে উঠছে। এ কথা বলার সাথে সাথে চারপাশ আলোয় ঝলমল করে উঠল। সীমা যখন এসব ভাবছিল, ঠিক তখনই রুহি কিছু দূর যেতেই দেখল একটা গাছের নিচে কিছু লাল রঙের ফল পড়ে আছে। আরে বাস, এত সুন্দর ফল! খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। না ভেবে একটা খেয়েই দেখি। এই বলে রুহি যখনই ফলটা খেতে গেল, তখনই ফলের গাছটা কথা বলে উঠল। এই যে মেয়ে, এটা বিষাক্ত ফল। এই ফল তুমি খেও না। গাছকে কথা বলতে দেখে রুহি ভয় পেয়ে গেল আর বলল, ওরে বাবা রে, গাছ আবার কি করে কথা বলে? আমি কোথায় আসলাম রে বাবা? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাছাড়া আমি কারো ক্ষতি করি না, বরং আমি তো সবাইকে সাহায্য করতে চাই। সাহায্য করতে চাও? হ্যাঁ, এই যে এখানে যেই আসে সেই আমার ফল খেতে চায়, কিন্তু আমি তাদেরকে নিষেধ করি, অথচ তারা সবাই লোভে পড়ে আমার ফল খেতে চায়। আশ্চর্য! কি এমন আছে এই ফলে যে সবাই লোভ করে? তা আমিও জানি না। আসলে আমি নিজে এখানে বন্দি। এখানে যারা আসে সবাই লোভে পড়ে আসে, কেউ আমাদের সাহায্য করতে চায় না। তোমাদের সাহায্য করতে চাই না মানে? এখানে তো আমি শুধু তোমাকেই দেখছি। না রুহি, এখানে যাদেরকে দেখছো তারা সবাই বন্দি। রুহি গাছের মুখে নিজের নাম শুনে আবারও অবাক হয়ে বলল, আশ্চর্য! তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি। তোমরা তিনজন এসেছো কেন সেটাও আমি জানি। এ কথা বলতেই গাছের চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ঠিক তখনই শান্তা রাস্তার কিছু দূর যেতেই একটা পুকুর দেখতে পেল। যাক বাবা, হাঁটতে হাঁটতে ভীষণ পানি পিপাসা পেয়েছে। যাই, ওই পুকুর থেকেই বরং একটু পানি খেয়ে আসি। এই বলে যখনই শান্তা পুকুরের কাছে গেল, অমনি পুকুরটা কথা বলে উঠল, দয়া করে আমার পানি তুমি খেও না শান্তা। পুকুরকে কথা বলতে দেখে শান্তা কিছুটা অবাক হয়ে বলল, এ কি, পুকুর হয়ে তুমি কথা বলছো কি করে? তাছাড়া তুমি আমার নামই বা জানলে কি করে? পুকুর কাঁদতে কাঁদতে বলল, আমি সব জানি। এই যে আমার পানি দেখছো, এসবই আমার চোখের পানি। এ মায়াবন আমায় বন্দি করে রেখেছে। আহারে, এ তো ভারী অন্যায়। কিন্তু শুনেছি এখানে প্রায়ই লোকেরা আসে, কিন্তু তারা নাকি আর কখনো ফিরে যায় না। যাবে কি করে? তাদের চোখে শুধু লোভ আর লোভ। মানে? এই যে তোমায় আমি পানি খেতে নিষেধ করলাম, তুমি তো শুনলে, কিন্তু তারা শোনে না। তারা পানি পান করে কিছু দূর এগোতেই চারিদিকের সৌন্দর্য হারিয়ে যায়। আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। বেশ, তাহলে এগিয়ে গিয়ে দেখো। না না, তুমি তার আগে বলো, কে তোমাদের বন্দি করেছে? পুকুর আবারও কাঁদতে থাকে।
সে এক ভয়ঙ্কর দৈত্য। তার চোখে শুধু মানুষের নেশা। একবার যদি কোনো মানুষ লোভে পড়ে মায়াবনের রাস্তায় ঢোকে, তাকে আর কখনো ফিরতে দেয় না। এই যে আমাকে দেখছো, এক সময় আমিও তোমাদের মতোই মানুষ ছিলাম। বলো কি, কোথায় থাকে সেই দৈত্য? আর তাকে কি কোনোভাবেই শেষ করা যায় না? যাই, তবে সেটা তুমি একা পারবে না। সেটা করতে হবে তোমাদের তিনজনকে। তিনজনকে? মানে রুহি, সীমা আর আমি? হ্যাঁ। পুকুরের কথা শুনে শান্তা অবাক হয়ে গেল। ওদিকে সীমাও অনেকটা পথ এগোতেই একটা সোনার পাখি দেখে অবাক হয়ে গেল। একি, এ তো দেখছি সোনার পাখি। এটা আমি বাড়িতে নিয়ে যাব। এই বলে যখনই সীমা পাখিটা ধরতে গেল, অমনি পাখিটা বলল, দয়া করে আমাকে স্পর্শ করো না সীমা, তাহলে তোমাদের ক্ষতি হবে। পাখির কথা শুনে সীমা অবাক হয়ে বলল, আমাদের মানে? আমি তো এখানে একা এসেছি। তাছাড়া তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি, তাই তো তোমাকে সাবধান করছি। বারে, তুমি সাবধান করলেই আমি শুনবো নাকি? না শুনলে তোমরাও আমাদের মতো এখানে চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। এবার সীমা পাখির কথা শুনে ভয় পেয়ে বলল, বন্দী হব মানে? তাছাড়া কে তোমাকে বন্দী করেছে? আর আমার সাথে যে আরো কেউ আছে, সেটাই বা তুমি জানো কিভাবে? বললাম তো, আমি সব জানি। তোমার বান্ধবী রুহি আর শান্তার কথাও জানি, তাই তোমাকে সাবধান করছি। কারণ এককালে আমিও এখানে তোমার মতো মানুষ হয়ে এসেছিলাম, কিন্তু ওই দৈত্য আমাকে এখানে পাখি বানিয়ে রেখেছে। মানে কি? কিসের দৈত্য? আর কোথায় বা থাকে সে? আর কেনই বা সে সবাইকে বন্দি করে? সীমা প্রশ্ন করতেই পাখি কাঁদতে শুরু করলো। ওদিকে গাছ কাঁদতে কাঁদতে রুহিকে বলল, তাহলে শোনো, একবার আমি কারো নিষেধ না শুনে এসেছিলাম এই মায়া বনে। তারপর হাঁটতে হাঁটতে আমি একটা গুপ্তধনের দেখা পাই। গুপ্তধন? বলো কি? হ্যাঁ, আর সেই দেখে আমার চোখ চকচক করে উঠল। গুপ্তধনের লোভে পড়ে যখনই আমি তাতে হাত দিলাম, সাথে সাথে সেই দৈত্য প্রকট হলো। হায় হায়, তারপর? তারপর আর কি, সেই থেকে আমি মায়াবনের গাছ হয়ে গেছি, আর এখান থেকে যেতে পারিনি। হায় হায়, এ তো ভয়ঙ্কর ব্যাপার। এ থেকে মুক্তির কোনো পথ নেই? আছে, তবে সেটা তুমি একা করতে পারবে না। তার জন্য তোমাদের তিনজনকে একসাথে কাজ করতে হবে। গাছ যখন রুহিকে এইসব বলছিল, ঠিক তখন পুকুর ও শান্তাকে সব খুলে বলল। তাহলে এখন উপায়? উপায় একটাই, তোমাদের তিনজনকে যেতে হবে সেই দৈত্যের গুহায়। মনে রেখো, সন্ধ্যার সময় সে ঘুমিয়ে থাকে। সেটাই যাওয়ার সবচেয়ে উত্তম সময়। কিন্তু আমি কি করে বুঝবো ওরাও আমার সাথে সেখানে যাচ্ছে কিনা? এ নিয়ে তুমি চিন্তা করো না। গাছ আর পাখি তোমার দুই বন্ধু রুহি আর সীমাকে বুঝিয়ে দিয়েছে তোমাদের মনে কোনো লোভ নেই। তাই আমরা জানি তোমরা নিশ্চয়ই আমাদেরকে উদ্ধার করবে। পুকুর যখন শান্তাকে এইসব বোঝাচ্ছিল, ঠিক তখনই পাখি ও সীমাকে সব বুঝিয়ে বলল। হায় হায়, তাহলে তো ওই দৈত্যকে শেষ করতেই হবে। এর জন্যই আমার মা বলেছিল, এই মায়াবনে যারাই আসে তারাই আর কখনো ফিরে যায় না। হ্যাঁ, এই জন্য তোমাদেরকে এই মায়াবনের 3 রাস্তার যে মোড়, সেখানে যেতে হবে। তাহলেই তোমরা খুঁজে পাবে সেই দৈত্যের গুহা। কিন্তু শান্তার রুহি যদি সেখানে না থাকে? সবাই থাকবে, তুমি নিঃসংকোচে সেখানে যাও। তোমাদের মন পবিত্র, তোমাদের মনে কোনো লোভ নেই, তাই তোমরাই পারবে ওই দৈত্যকে শেষ করতে। সবই তো বুঝলাম, কিন্তু শেষে কি করব তাই তো এখনো বললে না। সীমা যখন পাখিকে এই কথা বলছিল, তখন রুহি গাছকে বলল, এবার তাহলে বলো, ওখানে গিয়ে আমাদের কি করতে হবে? ওখানে যা করার তোমাদের তিনজনকে একসাথে করতে হবে। মনে রেখো, সন্ধ্যের আগেই সেখানে পৌঁছতে হবে, কারণ ওই শয়তান দৈত্য ওই সময় ঘুমিয়ে থাকে। দেখ, কি করতে হবে সেটা তো বলো।
আহা, অস্থির হয়েও না বলছি। এই বলে গাছ তার একটি পাতা রুহির হাতের উপর ফেললো। এই পাতাটা রাখো, এটা তোমার কাজে লাগবে। সে না হয় রাখলাম, এরপর কি করব? ওই দত্ত যে খাটে ঘুমায় তার মাথার কাছে আছে একটা ছোট্ট খাঁচা। সেই খাঁচার দরজায় এই পাতাটা ছোঁয়াবে। ও, মাত্র এটুকু কাজ, এ আর কি কঠিন? কঠিন মনে করলে কঠিন, না হলে খুব সোজা। তবে সাবধান, দৈত্যের ঘুম যেন না ভাঙে। আচ্ছা বাবা, মনে থাকবে। এবার তাহলে রওনা হই। এই বলে রুহি হাঁটতে শুরু করে। ওদিকে পুকুরও তার একটু পানি দেবে শান্তাকে। এই পানি আমি কি করব? এই পানি তুমি ওই খাঁচায় থাকা সাপের গায়ে ছেটাবে। আচ্ছা, তাহলে এবার আমি আসি। তবে সাবধান, সন্ধ্যার সময় তোমাদের ওখানে পৌঁছতে হবে। আচ্ছা বেশ, তাহলে এবার রওনা হই। এই বলে শান্তাও রওনা হলো মায়াবনের দিকে। ওদিকে পাখি তার পালক ছিঁড়ে সীমাকে দিয়ে বলল, এই ধরো পালক, এটাই ওই খাঁচার চাবি। হ্যাঁ, ভয় পেও না, দৈত্য ঘুমিয়ে থাকলে ওই সাপ কাউকে কামড়াবে না। কিন্তু ওরা যদি সময় মতো না পৌঁছায়, ভয় পেও না সীমা, ওরা ইতিমধ্যে রওনা হয়েছে। এবার ভয় না পেয়ে তুমিও রওনা হও। পাখির কথা শুনে ভয়ে ভয়ে সীমাও রওনা হলো মায়াবনের রাস্তায়। ওই তো গুহা। আরে আরে, ওই তো শান্তা। শান্তাকে দেখে রুহি এক দৌড়ে তার কাছে গেল। যাক বাবা, তোকে পেলাম অবশেষে। হ্যাঁ রে, সবই তো ঠিকই আছে। আর ওই তো গুহা, কিন্তু সীমা তো এখনো এলো না। শান্তা একথা বলা মাত্রই সীমা সেখানে এসে বলল, এই যে আমিও চলে এসেছি। দেরি না করে গুহাতে চল, নইলে যদি ওই দৈত্য উঠে পড়ে। হ্যাঁ, ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল। এই বলে তিনজন এক দৌড়ে গুহার ভেতর চলে গেল। ওই দেখ শান্তা, দৈত্য ঘুমাচ্ছে। আর ওই যে ওর মাথার কাছে সাপের খাঁচা। যা, গাছের পাতাটা খাঁচায় ছোঁয়া। শান্তার কথায় রুহি এক দৌড়ে পাতাটা খাঁচায় ছোঁয়ালো। সাথে সাথে খাঁচাটা সোনার খাঁচায় রূপ নিল। আশ্চর্য ব্যাপার, পাতাটা ছোঁয়াতে সোনা হয়ে গেল। ওসব দিকে তাকাস না সীমা, এবার তাড়াতাড়ি পাখির পালকের চাবিটা বের কর। ওরে বাবারে, এই ধর পালক, আমি বাবা পারবো না, যা করার তুই কর। দে ভিতর ডিম কোথাকার। এই বলে শান্তা পাখির পালক দিয়ে খাঁচাটা খুলে ফেললো। সাথে সাথে ভয়ঙ্কর সাপটা বেরিয়ে এলো খাঁচা থেকে। ওরে বাবারে, কি ভয়ঙ্কর সাপ রে বাবা। এবার আমার পালা। একথা বলেই পুকুরের দেওয়া পানিটা সাপের গায়ে ছেটাতেই দৈত্য চিৎকার করে উঠে পড়ল। ওরে বাবারে, কে কে আমার এত বড় সর্বনাশ করলো? কার এত বড় সাহস? শয়তান দৈত্য, কি ভেবেছিস সারা জীবন রাজত্ব করবি এই মায়াবনে আর সবাইকে বন্দি করে রাখবি? এবার মর এখানে। একথা বলে শান্তা আরো কিছু পানি দৈত্যের গায়ে ছিটিয়ে দিল। আর সাথে সাথে দৈত্যের সারা গায়ে আগুন ধরে মুহূর্তে ছাই হয়ে গেল। আর সাথে সাথে দৈত্যের গুহাও উধাও হয়ে গেল। আমরা পেরেছি, আমরা পেরেছি রুহি। ওই দেখ, সবাই এখন মুক্ত। হ্যাঁ রে শান্তা, এবার আর কেউ এখানে আসতে ভয় পাবে না, সবাই এখন মুক্ত। রুহি, সীমার শান্তা যখন আনন্দ করছিল, তখন আরো কিছু মানুষ সেদিকে ছুটে এসে তাদেরকে ধন্যবাদ দিতে লাগলো। ধন্যবাদ তোমাদের, আজ তোমাদের কারণেই এই শয়তান দৈত্যের হাত থেকে আমরা মুক্ত হলাম। ঠিক তাই, আর কেউ এই মায়াবনে বন্দী হবে না। চলো এবার সবাই যে যার বাড়িতে ফিরে যায়। হ্যাঁ রে, তাড়াতাড়ি চল, বাড়ির লোকেরা যদি এখন সব জানতে পারে তাহলে আর রক্ষে নেই। ঠিক বলেছিস, আমার মা জানলে তো আসতেই রাখবে না। আরে তাই তো, সন্ধ্যাও হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি চল। এই বলে সবাই নিজেদের বাড়ি ফিরে গেল। আর এভাবেই মায়াবনের তিন রাস্তা
আজীবনের জন্য মিলিয়ে গেল।